এটা ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা ভাই, শুরু হয়েছে তো ভাই? ও শুরু হয়েছে। হ্যাঁ, শুরু করি। আমাকে ডিবিতে নেওয়া হয়েছিল, এটা হয়তো অনেকেই জানে না। হ্যাঁ, নারী ভক্ত অনেক বেশি। এই বিষয়টা তাহিদ জামিলের সহধর্মিনী কিভাবে দেখেন ভাই? থাকে যে ওনারা জুব্বা ছাড়া অন্য পোশাকও তো পড়তে পারে। তাহলে সবচেয়ে কাছের তো আমার ওয়াইফ। ওই মাদ্রাসায় একটা ক্লাস আছে, কাফিয়া। এত বড় স্পেস কিভাবে পেলেন? সেটা কি যোগ্যতার ভিত্তিতে নাকি অন্য কোনো? সুনজর বা সুদৃষ্টি দেয়। এই স্পেস পাওয়ার কারণে কি মানে আপনার প্রতি কারো ক্ষোভ তৈরি হয়েছে কিনা? তো এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। বিন্দু মাত্র কোনো ত্রুটি যদি ওনারা দেখে, সেটা নিয়ে সমালোচনা করে। মানে আপনারা 9 ভাই বোন? জি, যে মিজান যে বুঝলো না, সে নাহু যে বুঝলো না, সে আসলে কিছুই আবু রায়হান ভাইয়ের ক্ষেত্রে খারাপ দিক যেটা বা মন্দ দিক যেটা, সেটা হচ্ছে উনি না, এটা অধিকাংশ শিল্পীর দোষ। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকার। তাহসিনুল ইসলামের ভালো দিক হচ্ছে, আর স্পেসটা মূলত বদরুজ্জামান ভাই করে দিয়েছিলেন তখন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের মতো অন্যান্য এপিসোডের মতো আজকেও একটা চমৎকার এপিসোড আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমি দিল মাহমুদ সাব্বির। স্টার ভিউর প্রতিটা এপিসোডে আপনারা বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদেরকে পাচ্ছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের এই পর্বে এমন একজন অতিথি আছেন যিনি নাশিদ যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকেই জনপ্রিয় এবং এখনো তার ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশে যিনি সব ঘরানার মানুষের কাছে অনেক বেশি প্রিয়, আমাদের প্রিয় কলরবের তাওহিদ জামিল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আচ্ছা, আজকে আপনাকে মানে আজকের গেটআপ আপনাকে অনেক বেশি ভালো লাগছে। তাই নাকি? সব বরাবরের মতোই গেটআপ বেশি ভালো লাগছে। তো আপনারা তো সবসময় জুব্বা পাগড়ি, এই ড্রেস আপটা মানে কি জায়গা থেকে, কি চিন্তার জায়গা থেকে এই ড্রেস আপটা সবসময় মেনটেন করা? জুব্বা এবং পাগড়ি এটা হচ্ছে আমাদের কলরবের ড্রেস কোড বলা যায়। মানে আমরাও প্রত্যেক স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠানেরই ড্রেস একটা কোড ড্রেস কোড থাকে। ওই নাকি ব্যাপারটা। আমাদের কলরবের ড্রেস কোড হচ্ছে জুব্বা আর পাগড়ি অথবা রুমাল। এটা এই ড্রেস কোড সবার কাছে অনেক বেশি প্রশংসা কুড়িয়েছে, বাকি এরপরও কিছু কন্ট্রোভার্সি আছে বা কিছু মানে ব্যাপার আসে যে আসলে সাধারণ মানুষকে টাচ করার জন্য কি আমরা আরো অন্য কোনো পোশাকে যেতে পারি কিনা? আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমি আপনাকে বলি, এই জুব্বা এবং পাগড়ি পরতে পরতে মানে আমার নিজের মধ্যে আসলে এমন একটা বিষয় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার অন্য কোনো ড্রেসে আমার ভালো লাগে না। এটাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি পরতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই বিষয়টা মানে অনেকের, অল্প কিছু মানুষের একটা ব্যাপার আছে যে থাকে যে ওনারা জুব্বা ছাড়া অন্য পোশাকও তো পরতে পারে, এটা থাকে। এটা যেমন আছে, আবার ওইটাও আছে যে আমরা যদি জুব্বা ছেড়ে অন্য কিছু পরি, তাহলে আমাদের কিছু ভক্ত আছে, তারাও কিন্তু মাইন্ড করে যে না, আপনাকে এটাতে ভালো লাগছে না। মানে নিজের পছন্দ এবং ভক্তদের পছন্দ সব সবকিছু মিলিয়ে মিলিয়ে আমরা আপনার এখন কি নিয়ে ব্যস্ততা বা আপনার সময় কিভাবে কাটে? আমরা যেহেতু শিল্পী, ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করি, তো আমাদের ব্যস্ততাটা আসলে ইসলামী সঙ্গীত নিয়ে। আর আমরা যেহেতু প্রফেশনাল শিল্পী, সেই হিসেবে আমাদের সারা বছরই সঙ্গীত নিয়ে কাজ করতে হয় বা ওইটা নিয়ে কাজ করি। বাকি আমাদের একটা সিজন আছে, যে সিজনে শুধু প্রোগ্রামই করতে হয়, সঙ্গীতে আসলে সময় দেওয়া হয় না, ওইভাবে কাজ করা হয় না। তো এখন ফ্রি টাইম, এখন প্রোগ্রামটা তো সঙ্গীতেরই, ওইটাও তো সঙ্গীতেরই, কিন্তু ওই যে মানুষকে সঙ্গীত উপহার দেওয়া, নতুন নতুন সঙ্গীত তৈরি করা, ওই যে বিষয়টা, এটা হচ্ছে এই সময়টায় আমরা করি। আপনি কি সঙ্গীতের বাইরে কলরবে তো সাংগঠনিকভাবে আছেনই সঙ্গীতের জন্য, এমনি কি অন্য কোনো অফিসিয়ালি অন্য কোনো কাজের সাথে কি জড়িত কিনা? হ্যাঁ, আমি জড়িত আছি। সেটা হচ্ছে আমাদের কলরবের যে ইউটিউবে আমাদের কলরবের যে সঙ্গীতগুলো যায়, হোলি টিউন, মানে কলরবের প্রযোজনা প্রতিষ্ঠান হোলি টিউন, হোলি টিউনে আমি দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা, অফিসিয়াল ভাবে। মানে তাহলে তো প্রতিদিন অফিস করতে হয়। হ্যাঁ, মানে এই অফিসটাও সহজ, মানে সঙ্গীতের সাথে কানেক্টেড যেহেতু। সেটাই। যাক, না, যার যেটা ভালো লাগা সেটাই তার প্রফেশন হওয়া উচিত। এটা তো অনেক বড় একটা বিষয়, মানে ভালো লাগার বিষয় আর কি, আপনার জন্য সৌভাগ্যের বিষয়। অনেক ভালো লাগলো সেটা শুনে।
আপনাকে মানুষ মানে মানুষের সাথে আপনি কানেক্ট হয়েছেন বা পরিচয়টা আপনার হয়েছে মাদিনা মাদিনা নাশিদের মাধ্যমে। এই নাশিদটা তো মনে হয় আপনারই লেখা, আমার আপনারই লেখা। সুর। এটার লেখা এবং সুর নিয়ে একটু অনুভূতি জানতে চাই। এই সঙ্গীতটা আসলে আমি লিখেছি যখন আমি কাফিয়াতে পড়ি। আমি যেহেতু কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় একটা ক্লাস আছে কাফিয়া, জি। আপনি হয়তো জানেন। হ্যাঁ। আচ্ছা, ওই ক্লাসে যখন পড়ি আমি তখন আমার লেখা এই সঙ্গীতটা। তো উম, প্রথম যে কয়টা সঙ্গীত আমি লিখেছি তার মধ্যে এটা একটা। আচ্ছা আচ্ছা। তো আমি যখন প্রথম সঙ্গীত লিখি তখন আমার নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে যে আমি নতুন একটা সঙ্গীত লিখেছি। তো আসলে এই সঙ্গীত নিয়ে আমার অনেক বেশি আগ্রহ ছিল, অনেক বেশি ভালো লাগা ছিল এই সঙ্গীতের প্রতি। ওইটা আমি সঙ্গীতটা লেখার পর এবং এটার মধ্যে এই সঙ্গীতের যে সুরটা আছে এটার কিছু একটা অংশ আমি অন্য একটা সঙ্গীত থেকে নিয়েছি এবং কিছু অংশ আমার নিজের করা। আমি যেখানেই যেতাম বা যে কোনো প্রোগ্রামে যেতাম এই সঙ্গীতটা গাওয়ার চেষ্টা করতাম। মানে এটা কিন্তু রিলিজ হওয়ার আগে, আচ্ছা এই আচ্ছা। সঙ্গীত মানুষের মধ্যে ইউটিউবে যাওয়ার আগে আমি এটা অনেক গেয়েছি বা অনেক অন্য লিখেছি। সঙ্গীত থেকে নেয়া মানে কি লিরিক কালেক্ট? না, লিরিক না, এটা হচ্ছে সুর। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। সুরের বিষয়। আমরা আপনার এই নাশিদটা তো 2017-র হ্যাঁ, দিকে, 17। অনেক আগে 2016-17-র দিকে বাংলাদেশের নাশিদ অঙ্গনে হলিটিউনই একমাত্র চ্যানেল ছিল যেটা সবাইকে হৃদয়কে টাচ করতে পারতো। হ্যাঁ, অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল। এখানে এই স্পেসে এসে নাশিদ করাটা অনেক বেশি কঠিন ছিল। জি, আমরা জানি কলরবের শিল্পীর সংখ্যা অনেক বেশি, হ্যাঁ। কিন্তু আপনি ওই সময় এই নাশিদটা গাইলেন, এত বড় স্পেস কিভাবে পেলেন? সেটা কি যোগ্যতার ভিত্তিতে নাকি অন্য কোনো আহ, কিছু ছিল? এই বিষয়ে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, আসলে যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনাকে কোথাও কেউ স্পেস দিবেন। হুম। যোগ্যতা আপনাকে থাকতেই হবে। অবশ্যই। এত মানুষের ভিড়ে, এত যোগ্য মানুষের ভিড়ে আপনি একটু জায়গা করে নিতে হলে আপনাকে অবশ্যই মানে আপনার যোগ্যতা লাগবে। হুম। যোগ্যতা থাকার পরে আপনি যদি আপনার দিকে কেউ সুনজর বা সুদৃষ্টি দেয় তাহলে আপনি একটু সুন্দর এগিয়ে যাওয়াটা সহজ। এগিয়ে যাওয়াটা সহজ। তো আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছে। আসলে আমি যেহেতু সঙ্গীত নিয়ে আমার জীবন, আমি সঙ্গীতের পিছনে আমার জীবনকে কি বলে সঁপে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি সঙ্গীতটাই খুব ভালো করার চেষ্টা করতাম ছোট থেকেই আসলে। হুম। তো মাদিনা সঙ্গীতটা আমি যখন স্টেজে গাই তখন আমাদের দর্শকরা তো মুগ্ধ হতোই, আলহামদুলিল্লাহ। হুম। পাশাপাশি আমাদের যারা শিল্পী ছিলেন তারাও তারাও মুগ্ধ হতো এবং তাদের কাছেও এটা ভালো লাগার একটা সঙ্গীত ছিল। তো সেখান থেকে আসলে আমাদের যিনি কলরবের নির্বাহী পরিচালক বর্তমানে বদরুজ্জামান ভাই, উনি আমাকে বললেন যে তুমি এটা রেকর্ড করে ফেলো। হুম। তো এটা যখন বললেন তখন আমি খুব আনন্দিত হই এবং খুশি হই যে আমার একটা সঙ্গীত এই রেকর্ড প্রথম রেকর্ড হয়ে ভিডিও হয়ে সেটা আসবে, এবং সেটা হলিটিউনের মতো প্ল্যাটফর্মে। হলিটিউনের মতো প্ল্যাটফর্মে রিলিজ হবে। তখন থেকে আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগা ছিল। আর স্পেসটা মূলত বদরুজ্জামান ভাই করে দিয়েছিলেন তখন। মাশাআল্লাহ। যেহেতু স্পেসের একটা ব্যাপার চলে আসছে, আরেকটু জানতে চাই, এই স্পেস পাওয়ার কারণে কি মানে আপনার প্রতি কারো ক্ষোভ তৈরি হয়েছে কিনা? সেটা স্বাভাবিক, মানে মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চিন্তা করলে একটা ক্লাসে অনেক ছাত্র ভালো থাকে, এর মধ্য থেকে শিক্ষকদের সুনজরে এক দুজন থাকে। একসাথে কাজ করতে গেলে আসলে এমন হয়। আপনি যে কোনো যেমন ক্লাসের কথা বললেন, ক্লাসে যখন 4টা ছাত্র যখন ভালো পড়াশোনা করে বা ভালো স্টুডেন্ট 4টা একসাথে হয়ে যায় তখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে যায় হুম। বা এবং এটা পজিটিভ ভাবে দেখতে হয়। আমার ক্ষেত্রেও ছিল, আচ্ছা। আমার সাথেও ছিল এমন। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা কিন্তু একটা নতুন বিষয় হয়তো জানতে পারলেন। এটা কিন্তু পজিটিভ বিষয় সব জায়গায়। আর এই মেসেজ থেকে আমরা আরো একটি বিষয় জানতে পারলাম যে বড়দের সুনজর পাওয়া এটা অনেকের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা যারা নতুন আছি বড়দেরকে শ্রদ্ধা করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন এরকম সুনজর কারো পেতে পারি।
তো আমরা পরবর্তী প্রশ্নে যাই আমাদের প্রিয় তাওহিদ জামিল ভাইয়ের কাছে। আপনার এতগুলো নাশিদ করেছেন, নিজেও লিখেছেন, নিজেও গেয়েছেন, এর মধ্য থেকে কোন নাশিদটি আপনাকে বেশি টাচ করে, আপনার অনেক বেশি ভালো লাগে? আসলে নাশিদ তো অনেক গেয়েছি আলহামদুলিল্লাহ এবং লিখেছি, কিন্তু আমি নিজে যে নাশিদটা সবচেয়ে বেশি পছন্দ করি এবং শুনি সেটা হচ্ছে আমার একটা নাশিদ আছে, আমার ভিতর ও বাহিরে শুধুই তুমি, তোমায় স্বপনে গোপনে খুঁজি আমি। এটা শুধু আপনারই না, অনেক হৃদয় টাচ করে অনেক আচ্ছা। বেশি। এটা আমি খুব নিরিবিলি যখন থাকি বা নীরবে থাকি তখন এটা শুনি। এটা তো আপনারই লেখা। আমার লেখা এবং আমার সুর করা। আচ্ছা আচ্ছা। এবং এটা আমি যখন শুনি তখন এই গানের যে এই গজলের যে কথাগুলো, এটা আমি একদম অন্তর থেকে ফিল করি এবং এটাও ভাবি যে আমি আমার পক্ষে এই নাশিদ লেখা কিভাবে সম্ভব, বা এমন কথা আমার মাধ্যমে কিভাবে বের হতে পারে আমার কলম থেকে বা আমার হাত থেকে। তখন মাশাআল্লাহ। এটাই মনে হয় যে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়তো মাশাআল্লাহ। ছিল। খুব ভালো লাগলো। আপনার একটা ইন্টারভিউতে জানতে পেরেছিলাম আপনার বোনদের কাছে আপনি নাশিদ শিখেছেন। জি। তো এখন নাশিদের মাধ্যমে আপনার মানুষের ভালো লাগা, ভালোবাসা পান এবং রিজিকেরও আমরা যতদূর জানি একটা মাধ্যম হয়েছে। তো এখন আপনার বোনরা আপনাকে কিভাবে এই বিষয়টা মূল্যায়ন করে? এই ভালো লাগাটা কিভাবে প্রকাশ করে? আমার নাশিদ অঙ্গনে আমার এতটুকু আসার পিছনে আমার বোনদের অনেক শ্রম রয়েছে এবং ওনারা অনেক চেষ্টা করেছেন আমাকে ছোটবেলা থেকেই। তো এখন আলহামদুলিল্লাহ এতটুকু এসেছি, এটাতে ওনারা অনেক খুশি। এবং কেউ যখন কারো পিছনে শ্রম দেয় এবং সে যখন সফলতার একটা জায়গায় পৌঁছায় তখন কিন্তু তাদের কাছে অনেক ভালো লাগে। এবং সে দিনকে দিন যত বেশি উন্নতি করে বা অনেক বেশি সফলতার দিকে সে পৌঁছায়, তাদের ভালো লাগা আরও তত বেশি বাড়তে থাকে বা তারা আগ্রহের সাথে চেয়ে থাকে যে কিভাবে সে আরও বেশি এগিয়ে যাচ্ছে এটা দেখার জন্য। মাশাআল্লাহ। আমরা এখন একটু সাংগঠনিক বিষয়ে একটু জানতে চাই। একটা গ্রুপকে সবসময় দেখি কলরব সংগঠনের সমালোচনায় বিজি থাকে। সেক্ষেত্রে আপনাদের সাংগঠনিক কাজ সম্পাদনে কি কোনো প্রভাব পড়ে? কোনো পজিটিভ বা নেগেটিভ যে কোনো প্রভাব কি পড়ে? আসলে যারা কাজ করে তাদেরই মূলত সমালোচনা হয়। আর আমরা কাজ করি এবং আমাদের প্রচুর পরিমাণ দর্শক রয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা আমাদেরকে খুব ভালোবাসে। যার কারণে আমাদের বিন্দু মাত্র কোনো ত্রুটি যদি ওনারা দেখে সেটা নিয়ে সমালোচনা করে। সমালোচনা করা খারাপ বিষয় না, কিন্তু এটা ভালো বিষয়। সমালোচনা না করলে আমরা নিজেরা শুধরাতে পারবো না। তবে আমাদের কাজের ক্ষেত্রে এটা নিয়ে কোনো প্রভাব পড়ে না আমাদের কাজে, কারণ আমরা তো কাজের দিকে আমাদের ফোকাস। আমাদের কাজই হচ্ছে মানুষকে সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দেওয়া, এটাই আমাদের কাজ। মানুষকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হ্যাঁ। তো আসলে আমাদের কাজের উপরে কোনো প্রভাব পড়ে না, বা আমরা এমন হয় না যে ছেড়ে দিলাম। দর্শক, আমরা এই কথা থেকে তাওহিদ জামিল ভাইয়ের আমরা আরো একটি বড় মেসেজ পেলাম যে আসলে কাজের সাথে লেগে থাকতে হবে। এবং আমরা কিন্তু অনেক বড় বড় ব্যক্তিদের উক্তি সম্পর্কেও এ ব্যাপারে জানতে পারি যে কাজে লেগে থাকতে হবে। কাজে লেগে থাকলে সমালোচনা হবে এবং সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় তাওহিদ জামিল ভাই আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার কাছে এখন যে প্রশ্নটা, এটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে অনেক বেশি স্টেজ প্রোগ্রাম করেন, স্টেজে যাওয়া হয় তুলনামূলক অনেক বেশি, আমরা যেটা জানি। তো এই জার্নিতে ভালো লাগা খারাপ লাগা কি, মানে ভালো লাগা থাকে না এবং খারাপ লাগাও কি থাকে, কোনটা, মানে দুইটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। গতকাল একজন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনারা যে এই যে শীতের সিজন আসলে এত বেশি সফর করেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বিভিন্ন প্রতিদিন দৈনিক কোনো না কোনো প্রোগ্রামে জয়েন করতেছেন, এই জিনিসটা কি আপনাদের কখনো ক্লান্তি আসে না বা খারাপ লাগা আসে না? তখন শরীর আপনার কিভাবে ঠিক থাকে এত দৌড়াদৌড়ি? এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। এটা আসলে স্বাভাবিক বিষয়। একদম বিশ্রাম ছাড়া আপনি কিভাবে
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রান্ত। সফর করতেছেন। তখন আমি তাকে বললাম, আমরা এই সফরটাকে সফর হিসেবে দেখি না বা জার্নি হিসেবে দেখি না, এটাকে সফরটাকে আমরা এনজয় করি। হুম। আমি ভালো লাগা তৈরি করে নিয়েছি এই সফরের মধ্যে। হুম। যেমন আমি এমনভাবে নিয়েছি, আমার মনের মধ্যে এমনভাবে আমি বিষয়টাকে সেট করেছি যে আমি আজকে অমুক জায়গায় যাব, ধরেন আজকে ঢাকা থেকে সিলেট যাব, তো এটা খুব ভালো লাগার সাথে আমি দেখি যে গ্রিন লাইনে যাব, অনেক ভালো লাগবে, মাঝখানে হোটেল ব্রেক আছে, কিছু নাস্তা খাবো, চা খাবো, মানে মনের ভিতর একটা হ্যাঁ একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে। তারপর হচ্ছে আবার প্রোগ্রামে গিয়ে যখন জয়েন করি, তখন মানুষের ভালো লাগা পেয়ে তো সব এই যে জার্নির যে কষ্ট সেটাও ভুলে যাই। মলিন হয়ে যায়। হ্যাঁ, সেটাও ভুলে যাই। তারপর আবার সঙ্গীত শুনিয়ে মানুষকে খুশি করতে পারা, এটাও ভিতরে আমি প্রশান্তি অনুভব করি। আপনার ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি। পরিবারে জি। কে কে আছেন, ঢাকায় কার সাথে থাকেন, এবং মানে সব মিলিয়ে আর কি। আচ্ছা, আমার পরিবারে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আছেন, হুম। এবং ব্যক্তি জীবন যদি বলেন তাহলে সবচেয়ে কাছের তো আমার ওয়াইফ আছেন। হুম। তারপরে হচ্ছে আমরা 4 ভাই 5 বোন। মাশাআল্লাহ, অনেক বড় পরিবার। হ্যাঁ, আর আমরা আমাদের সবাই নরসিংদীতেই থাকে। হুম। ঢাকায় আমার এক বোন থাকে। পরিবার বড় হওয়ার ব্যাপারে কিন্তু ইসলাম উদ্বুদ্ধ করে, কিন্তু আমাদের সমাজ এটাকে অন্যভাবে দেখে। খুব এটা ভালো আগে লাগলো। এক সময় ছিল, হ্যাঁ, কিন্তু এখন দেখা যায় না এরকম হ্যাঁ, বড় মাশাআল্লাহ। ফ্যামিলি। মানে আপনারা 9 ভাই বোন। জি। মাশাআল্লাহ। এর মধ্যে তাওহিদ জামিল ভাই আমাদের আলোকিত একজন মানুষ। খুব ভালো লাগে। এখন আপনার সম্পর্কে জানতে চাই, আপনার দেশের বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি অধিকাংশ মানুষ জানে, আমার দেশের বাড়ি নরসিংদী। আচ্ছা। আর শ্বশুর বাড়িও জানে। আহ, অনেক মানুষও জানে, আমিও জানি, এরপরও প্রশ্নটা নিয়ে আসলাম এই জন্য যে দেশের বাড়ি মানে আপনার বাড়ি হচ্ছে নরসিংদী, শ্বশুর বাড়ি মাগুরা, মানে আমাদের ভাবির বাড়ি মাগুরা। এত ডিস্টেন্সের মধ্যে মানে কিভাবে সম্ভব? হ্যাঁ, এই সম্পর্কে একটু। আসলে বিবাহের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যার ওয়াইফ হুম। তাকে কিন্তু তার পাঁজরের হাড় থেকে একটা হাড় থেকে মানে তৈরি আর কি, মানে সৃষ্টি করা হয়। সৃষ্টি করা। হ্যাঁ, তো সেটা মানে পাঁজরের হাড় যত দূরই থাকুক, যেই দেশেই থাকুক, আচ্ছা আচ্ছা। সেখানেই তো আমাকে যেতে হবে নাকি? হ্যাঁ, এখন সে যদি আমাদের পৃথিবীর অন্য একটা অন্য প্রান্তে আরেকটা প্রান্তে থাকতো, আমাকে সেখানেই যেতে হতো। আপনি তো কলরবে এসেছিলেন 2010 সালে, আমরা একটা ইন্টারভিউ থেকে জানতে পেরেছি। ওই আশাটা কিভাবে, এবং এরপর আপনি বেশ একটা লম্বা সময় গ্যাপ ছিল, গ্যাপের পর আপনি আবার ফিরে আসলেন এবং দর্শকদের ভালোবাসা আবারও খুব বেশিভাবে অর্জন কত সাল থেকে শুরু হয়েছে? আমি 2010 সালে কলরবে যুক্ত হয়েছি একটা প্রতিযোগিতার মাধ্যমে। সেটা ছিল নরসিংদী জেলা প্রতিযোগিতা। এটা কলরবের পক্ষ থেকেই সেখানে আয়োজন করা হয়েছিল। আমাদের বদরুজ্জামান ভাই এবং আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই আয়োজনে এটা নরসিংদীতে একটা বড় একটা প্রতিযোগিতার ছিল। তো সেখানে আসলে আমি অংশগ্রহণ করি। তার মানে আপনার কলরবটা আসলে আসার মাধ্যমটা ছিল হচ্ছে আইনুদ্দিন ভাই? না, প্রতিযোগিতা। মানে প্রতিযোগিতা থেকেই তো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই আপনাকে হ্যাঁ, চুজ নিয়ে করেছেন, পছন্দ করেছেন। হ্যাঁ। যাই হোক, এটা ভালো লাগার বিষয়, কারণ কলরবে যারা এখন জনপ্রিয় আছে ম্যাক্সিমাম বেশিরভাগই সিনিয়রদের মধ্যে সবাই আইনুদ্দিন ভাইয়ের মাধ্যমে এসেছেন, আপনিও এসেছেন, এটাও জানলাম আমরা। তো অনেকেই জানেন যে আপনি এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের কারণে অনেকেই জানেন না, পরে গ্যাপের পর আপনার শুরুটা আবার। গ্যাপটা মূলত হয়েছিল পড়াশোনার কারণে। আমি তখন হিফজো পড়ি। তো আপনি জানেন যে হিফজো যারা পড়ে তাদের অন্য কোনো দিকে মনোযোগ দেওয়াটা সুযোগ নেই। তো আমি ওই সময় সঙ্গীতে মনোযোগ দিতে পারিনি। তারপর যখন হিফজো শেষ করলাম, হিফজো শেষ করে ভর্তি হলাম কিতাব বিভাগে, তাইসিরে কিন্তু ব্যাফাক আছে। ব্যাফাক থাকার বোর্ড কারণে পরীক্ষা। বোর্ড পরীক্ষা আছে, যার কারণে ভাবলাম যে এই বছরটা আমি অন্য কোথাও মনোযোগ দিব না। তারপরে তাইসিরের পরে আসলো মিজান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর কিতাব বিভাগে। হ্যাঁ, কিতাব বিভাগের।
যে মিজান যে বুঝলো না, সে নাহু যে আসলে- বুঝলো না, সে আসলে কিছুই মানে বুঝলো নাহু না। সরব যে বুঝলো না। আচ্ছা, তো তারপরে কত সালে মানে তারপর কোন যখন জামাতে? আমি আহ, যখন কাফিয়া পড়ি জি 2016 সালে, হুম তখন আমি আবার কলরবের সাথে যুক্ত হই। আচ্ছা মাশাআল্লাহ। আপনি তো অনেক সঙ্গীত লিখেছেন, গেয়েছেন এবং সুরও করেছেন। কোন সময়টাতে আপনার লেখা এবং সুর করতে খুব ভালো লাগে? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার বেশিরভাগ সুর হয় হেঁটে হেঁটে। আমি আচ্ছা। যখন হাঁটি আচ্ছা আচ্ছা, তখন আমার আসলে মন থেকে সুর আসে। বেশি হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ। এবং তখন আসলে আমি এই যে হাঁটতেছি, তখন আমার ব্রেনটা খুব দ্রুত কাজ করে আচ্ছা এবং ওই সময় আসলে হাঁটতে হাঁটতে লেখা হয়ে যায় আমার আচ্ছা সঙ্গীত। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এটার মধ্যে আর কি। আমরা জানি সঙ্গীত গাওয়ার কারণে বা অন্য কোনো কারণ থাকতে পারে আপনাকে একবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। হুম। সেটা কেন এবং কতক্ষণ পর বের হয়ে এসেছিলেন সেটা সম্পর্কে আর কি একটু অনুভূতি, মানে গল্পটা জানতে চাই। আমাকে ডিবিতে নেওয়া হয়েছিল, এটা হয়তো অনেকেই জানে না। হ্যাঁ হ্যাঁ আহ, আমাদের বাংলাদেশে একবার আমাদের প্রিয় নবী বিশ্বনবীকে অবমাননার কারণে ভোলাতে একটা হুম বড় বিক্ষোভ মিছিলে 5 জন আমাদের ভাই শহীদ হয়েছিল, হুম মনে আছে কিনা? হুম 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 সেই আন্দোলনকে ঘিরে বা সেই বিক্ষোভকে ঘিরে আমাদের কলরবের একটা সঙ্গীত রিলিজ হয়। হুম আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি অবমাননার প্রতিবাদে। তো সেই এই সঙ্গীতে আসলে ভোলার যে কাহিনী সেটাও উল্লেখ করা ছিল, হুম, যার কারণে আমাদের কলরব থেকে 2 জনকে উঠিয়ে নেওয়া হয় ডিবি থেকে। হুম, একজন হলেন আমাদের বদরুজ্জামান ভাই, আর একজন ছিলাম আমি। হুম, এই জন্যই আসলে উঠিয়ে নেওয়া হয়েছিল আচ্ছা এবং উঠিয়ে নেওয়ার 24 ঘন্টা পরে আমরা আসলে মুক্তি পাই। আচ্ছা আচ্ছা। বদরুজ্জামান ভাই ডিবি হেফাজতে ছিলেন, আমরা জানতাম, আপনিও ছিলেন। ওনার সাথে আমি ছিলাম। হ্যাঁ, আসলে হকের পথে থাকতে হলে আসলে অনেক সময়ই ত্যাগ তিতিক্ষা দিতে হয়, যেটার উজ্জ্বল প্রমাণ আমরা দেখতে পেয়েছি তাদের মাধ্যমে। অনেক অনেক শুক্রিয়া। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কাজ করতে গিয়ে কখনো এমন বাধার সম্মুখীন হয়েছেন যে মনে হয়েছে না সঙ্গীত ছেড়ে দেই, অন্য কোনো কাজে জড়িয়ে পড়ি? না, এমন কখনোই হয় নাই। তবে এ পর্যন্ত আসার পিছনে তো আসলে অনেক গল্প থাকে। যেহেতু অনেকটা পথ পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছি, অনেক গল্প আছে। তবে এমন কখনোই হয়নি যে ছেড়ে দেই, অন্য কোনো কাজে যুক্ত হই, এমন হয়নি। বাকি সেটা থেকে আরো বরং শিক্ষা নিয়ে নতুন কিভাবে উদ্যমে হ্যাঁ, এগিয়েছেন। নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। শিল্পী তাওহিদ জামিলের সঙ্গীতে কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি? প্রতিদ্বন্দ্বী আসলে থাকেই। এটা আমি আসলে বলতে পারবো না কেউ আছে কি না। থাকতে পারে, বাকি আমার ওইভাবে জানা নেই আসলে। কখনো কি এমন হয়েছে মানে? প্রতিদ্বন্দ্বী থাকা ভালো কিন্তু। হ্যাঁ, এটা অবশ্যই ভালো। মানে কাউকে কি আপনার মনে হয়েছে যে আচ্ছা আমরা নাম নাই জানলাম কিন্তু আছে, এটা তো বাকি এটা আমি বলতে পারবো না আসলে আচ্ছা। কেউ আছে কি না। আমরা শুনেছি শিল্পী তাওহিদ জামিলের নারী ভক্ত অনেক বেশি। কে বলেছে আপনাকে? না, এটা আমরা জানি। এখন আমার প্রশ্নটা, কিভাবে জানেন? এটা আমরা তো আসলে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আসলে আমরা রিসার্চ করেই আমরা আমাদের আজকের আমি এই আসলে episode- জানি না, পরে আচ্ছা, নারী ভক্ত অনেক বেশি, এই বিষয়টা তাওহিদ জামিলের সহধর্মিনী কিভাবে দেখেন বা এটা কিভাবে আচ্ছা। মূল্যায়ন করেন? আমার আসলে ভক্ত পুরুষ নারী দুটাতেই আছে হুম, এবং আমি এটাকে আসলে আলাদা করে দেখি না। আমাকে আমার সঙ্গীত পছন্দ করে, আমার সঙ্গীত শোনে এমন মানুষের সংখ্যা অনেক বেশি। তো এটা আসলে শুকরিয়ার বিষয় আল্লাহর কাছে, আমি শুকরিয়া আদায় করি। বাকি আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, আমার সহধর্মিণী এটা কিভাবে দেখেন আমার নারী ভক্তদের বিষয়ে, এটা কোনো মেয়েই ভালোভাবে দেখবে না। এটা আপনার ওয়াইফও ভালোভাবে দেখবে না। কেউই দেখে না। হ্যাঁ, আপনার ওয়াইফ এটা মানতেই পারবে না যে আপনাকে কেউ পছন্দ করে, তাই না? কখনো কি এরকম কোনো বিড়ম্বনা শিকার হয়েছেন কিনা?
না, এমন হয়নি। আচ্ছা, যাই হোক, এটা তো আসলে আমরা তো একটা ফেতনার যুগে আছি, এরকম সব মিলিয়ে আমাদেরকে জীবনকে যাপন জি। করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, এবং কলরব যেহেতু একটা আদর্শিক সংগঠন, এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেয়, আমরা এমনটাই মনে করি। এখন আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে এখন আমরা অনুষ্ঠান শেষ করব। আপনাকে কয়েকজন শিল্পীর নাম বলা হবে, তাদের ব্যাপারে একটা ভালো দিক এবং একটা মানে আপনার অভিজ্ঞতায় খারাপ দিক বলবো না, মানে একটু দৃষ্টিকটু লেগেছে এরকম একটা কিছু জানতে ভাই চাই। এটা কিন্তু ঠিক না। না, ঠিক না। আমরা আমরা আপনি একজনের নাম বললেন, আমি তার একটা খারাপ দিক বললাম, একটা ভালো আমি দিক আমি বললাম। বলেছি যে খারাপ দিক বলবেন না। এখন একজন মানুষের তো ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার অভিজ্ঞতা থেকে তার এই জিনিসটা মানে ভালো লাগে, এটা খারাপ লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক থাকতেই পারে। যেমন ধরেন একজন মানুষের একটু রাগ বেশি, একটু রকচটা, এটা তো স্বাভাবিক মানুষের জীবন। তো ওই জায়গা থেকে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, করেন দেখি। প্রথমেই জানতে চাই আপনার সহযোগী যারা আছেন তাদের মধ্যে থেকেই জানতে চাই। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পর্ব ভাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু এই ক্রিটিক্যাল পর্ব থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে যে না, আচ্ছা। খুব সহজে হ্যান্ডেল করা যায় সবকিছু। আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ বদরুজ্জামান। আচ্ছা, আগেই বলে নেই ভাই, যাদের বিষয়ে বলবো এটা সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র দিল মাহমুদ ভাইয়ের ইন্টারভিউর জন্য বলছি। না, এমনি একটা বিষয় তো আছে যে মানুষের ভালো খারাপ মিলিয়ে একজন মানুষ, তো সে জায়গা থেকে একটা অভিজ্ঞতা আমরা একটু শুনলাম আর কি। হ্যাঁ, সিরিয়াস নেওয়ার কোনো বিষয় দরকার নেই। বদরুজ্জামান ভাই আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমার দেখা একজন সফল মানুষ। ওনাকে দেখে আমরা আসলে অনুপ্রাণিত হই। আর বদরুজ্জামান ভাইয়ের মন্দ দিক যেটা, সেটা হচ্ছে উনি ইমার্জেন্সির সময়ে ফোন ধরেন, কল ধরেন। আচ্ছা আচ্ছা, এটা আসলে ওনার একার মন্দ অভ্যাস না, এটা তো আসলে মন্দ অধিকাংশ- অভ্যাস না। এখন আপনি না, আপনার এটা- ইমার্জেন্সি, কিন্তু সে তো অনেক ব্যস্ত হয়ে না, এটা অধিকাংশ শিল্পীর দোষ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওনারা শিল্পীরা আসলে যেটা হয়, ও মানে ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সময়ে ফোন ধরেন। দর্শক, আমরা কিন্তু তাদের একটা মুদ্রা দোষ সম্পর্কেও জানতে পারলাম। যাই হোক, আচ্ছা, পরবর্তী হচ্ছে আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান, তার সম্পর্কে জানতে চাই। আবু রায়হান ভাই আসলে বাংলাদেশের ইসলামী সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী এবং ওনার কণ্ঠটা আসলে আমার অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এবং উনি একজন শিল্পী হিসেবে একজন সফল শিল্পী বলা যায় আমাকে। এটা আচ্ছা। হচ্ছে ওনার ভালো দিক। এটা তো আসলে আমরা অনেকেই সবাই জানি বা অনেকেই জানি। জানা বিষয়টাই আবার বলবো। আচ্ছা, ঠিক আছে, এখন মন্দ দিক সম্পর্কে। মন্দ দিকটা হচ্ছে আবু রায়হান ভাইয়ের ক্ষেত্রে খারাপ দিক যেটা বা মন্দ দিক যেটা, সেটা হচ্ছে উনি অনেক সময় কাজের ক্ষেত্রে বেখেয়ালি হয়ে পড়ে বা সিরিয়াস থাকে না। আচ্ছা, মানে কাইন্ড অফ অলসতা নাকি এরকম? অলসতা আর কি। আচ্ছা এটা আচ্ছা উনি নিজের মুখেও বলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এরপর হচ্ছে আপনাদের কলরবের কিশোর শিল্পী এবং অনেক প্রোগ্রামে যাকে আপনার সাথে দেখা যায় আপনার সঙ্গী হিসেবে, তাহসিনুল ইসলাম। তাহসিনুল ইসলামের ভালো দিক হচ্ছে সে সবসময় একটু পরিপাটি থাকে, স্মার্ট। স্মার্ট ভাবে থাকে আর কি। আর তার মন্দ দিক যেটা, সেটা হচ্ছে ধরেন তাকে নিয়ে প্রোগ্রাম রাখছি আমি। প্রোগ্রামের দিন আমি যখন রওনা দিব, তখন যখন আমি তাকে কল দিই যে বের হও বাসা থেকে, তখন সে আমাকে বলে যে ভাই আপনি একাই চলে যান। এবং এটা সে মাঝে মাঝে করে। এই এটা- অভিজ্ঞতার আমিও শিকার হয়েছি। তাই? যাক, মিলে গেল। আচ্ছা। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ একটা পর্ব শেষ করলাম, এখন একটা ছোট্ট পর্ব, নরসিংদীর ভাষায় আমাদেরকে কিছু বলবেন। কি বলবো, আপনি একটা কথা বলেন, আমি ওইটা নরসিংদীর ভাষায় বলে দেব। আমাদের ময়মনসিংহে বলে খেয়েছেন কিনা, এটা বলে খাইছুই। আপনাদের নরসিংদীতে এটাকে কিভাবে বলে? আসলে আমাদের নরসিংদীটা হচ্ছে ঢাকার পাশে যেহেতু, এবং নরসিংদী কিন্তু আপনাদের ময়মনসিংহেরও কাছে, বা এই যে একটা অঞ্চল, এই অঞ্চলের মানুষের ভাষা কিন্তু কাছাকাছি। তো আমাদের নরসিংদীতে আপনারা যেমন ময়মনসিংহে বলেন খাইছুইন, আমরা নরসিংদীতে বেশি একটা পার্থক্য না, খাইছেন এইভাবে বল। আচ্ছা, এমন কোন শব্দ যেটা একটু বেশি মানে বললে পরে একটু মানে অন্য এলাকার মানুষ একটু হাসে বা একটু হাসি, যেমন খাইছুই,
এটা ময়মনসিংহ এর এই শব্দটা শুনলে অনেকের একটা হাসির একটা ব্যাপার আচ্ছা। চলে আসে। আমাদের নরসিংদীর মানুষ নরসিংদীকে নরসিংদী এটা কম বলে, আচ্ছা। নরসিংদী। নরসিংদী। আচ্ছা, নতুন একটা বিষয় জানতে পারলাম। ঠিক আছে, এটা বলে। তারপরে হচ্ছে যেমন বলি না আমাদের হুম। আমাদের নরসিংদীতে বলে আঙ্গর। আমাদের ময়মনসিংহ একই অবস্থা, হাঙ্গরি বলে। আচ্ছা, যাই হোক, কাছাকাছি আছে। তো আমরা একদম শেষ দিকে আছি। এখন আমরা কি একটা নাশিদের মাধ্যমে প্রোগ্রামটা শেষ করতে পারি কিনা? না, অবশ্যই। আচ্ছা দর্শক, আমরা আজকে স্টার ভিউর আজকের পর্বে আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় শিল্পী, বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত নাম আমাদের প্রিয় ভাই তাওহিদ জামিল। তার চমৎকার একটা ইন্টারভিউ আপনারা উপভোগ করলেন। যারা এতক্ষণ সাথে ছিলেন, অনেক অনেক মোবারকবাদ। তার কাছ থেকে একটা নাশিদের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করব। নাশিদের পূর্বে স্টার ভিউ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। স্টার ভিউ যে উদ্যোগ নিয়েছে, যে আয়োজন আপনাদেরকে উপহার দিচ্ছে, এটা একটা অনন্য আয়োজন আমি বলবো। কারণ এই ধরনের আয়োজন আমরা ইতিপূর্বে খুবই কম দেখেছি, এবং পাশাপাশি আমি দিল মাহমুদ সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা নাশিদের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। কোন নাশিদটা শোনাবেন দর্শকদের? আমরা কি আনরিলিজ কোনো নাশিদ শুনবো নাকি? না, আনরিলিজ শুনবো না, তবে রিলিজ একটা নাচ শোনাই। জি। যে নাচটি পরিবেশন করছি এটা লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার সাইদ ওসমান ভাই, এবং সুর করেছি আমি। আচ্ছা। জি। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। চোখের ভেতর দুঃখের নদী কাঁদে বেকার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরবে যায় উড়ে। অক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে, মন যে তবু প্রতিদিনই আরবে যায় উড়ে। মনে মনে কাবার তাওয়াফ করি হাজার বার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার, নবীর দেশে জন্ম কেন হলো না আমার।